किसका है ये तुमको इंतजार मैं हूं ना देख लो इधर तो एक बार मैं हूं ना। এখন জাস্ট লেভেলের ভিউ আছে ভাই, লেভেলের ভিউ। আর আজকে যা ভিড় হয়েছে, কোটি কোটি মানুষ ভাই, দেখো। বাঙালির কাছে যদি প্রশ্ন করা হয় যে দীঘা, পুরী বা দার্জিলিং কতবার গেছেন জীবনে, বয়সের গাঢ়ত্ব অনুযায়ী এর উত্তর পরিবর্তন হবে। দেখা যাবে অনেকে বলতেই পারছেন না যে কত শতবার এই জায়গা ঘোরা হয়ে গেছে। আমরা যতবারই এই জায়গাগুলিতে যাই না কেন, ততবারই এক নস্টালজিক অনুভূতি ফিল করি। আজ আমাদের দার্জিলিং হয়তো 5 নম্বর বার। এখন এই বয়সে এসে হয়তো নাম্বারটা মনে আছে, কিন্তু আজ থেকে 30 বছর পর এই নাম্বার হয়তো মিলিয়ে যাবে সময়ের অন্তরালে। কতবার যে আসবো দার্জিলিং, কত কিছুই যে দেখবো বারবার, কতবার যে যাব টাইগার হিল, তার গুনতি করা সম্ভব নয়। যদিও এবার আমরা অনেকটা সস্তাতেই দার্জিলিং ঘুরেছি। এটা বলা মুশকিল যে কতবার আপনি দার্জিলিং গেছেন, কিন্তু এটা সমস্ত ভ্রমণ পিপাসু মানুষেরই কিন্তু মনে আছে যে প্রথমবার কত সালে দার্জিলিং গেছিলেন। আমি প্রথমবার দার্জিলিং গেছিলাম 2007 সালে। আপনি প্রথমবার কবে দার্জিলিং গেছেন অবশ্যই কমেন্টে লিখুন। আজকের ভ্রমণের গাইড হবে সস্তায় দার্জিলিং ভ্রমণ। অনেকে বাজেট স্টে চান, অনেকে বাজেটে ঘুরতে চান, তাদের জন্য এই ভিডিওটা হবে পারফেক্ট ভিডিও। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অজানাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা দার্জিলিং ভ্রমণ করব বাসে। হ্যাঁ, ঠিক শুনেছেন। তাই কলকাতা থেকেও আমরা বাসে ট্রাভেল করেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে এবং সকাল সকাল শিলিগুড়ি এসে পৌঁছাই। সকাল 6টায় ফার্স্ট বাস আছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য। সরকারি বাস 6টায় ছাড়ে এবং তারপর আস্তে আস্তে বেসরকারি বাস আছে এবং আরও কিছু সরকারি বাস আছে। বাসে ডাইরেক্ট উঠে বসলে হবে না, সবার প্রথমে কিন্তু আপনাকে গিয়ে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিটে টিকিট নাম্বার দেওয়া থাকবে, তারপরে কিন্তু আপনি বাসে বসার সুযোগ পাবেন। 103 টাকা দিয়ে টিকিট কেটে রীতিমতো বাসে এসে বসলাম এবং আমাদের বাস রওনা হলো কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। সকাল 6টায় আমাদের বাস ছেড়ে মাঝে 7:30টার দিকে একটা স্থানে এসে দাঁড়ালো কার্শিয়াংয়ের আগে। এই জায়গাটা বেশ দারুণ সুন্দর। এখানে 15 মিনিট মতো বাস দাঁড়ায়। আপনারা এখানে ফ্রেশ হতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন বা চা খেতে পারেন। আমরা এই জায়গাটাকে একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নিলাম। জায়গাটা কত সুন্দর, এখান থেকে নিচে চা বাগান দুর্দান্ত লাগছে। এগুলি দেখে আমরা কার্শিয়াং হয়ে সোজা এগিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং শহরটাও বেশ সুন্দরই লাগছিল। আর আপনি যদি চান তাহলে এই দার্জিলিং মোড়ে এসে নামতে পারেন, নয়তো চলে যেতে পারেন দার্জিলিং বাস স্ট্যান্ডে। আমি দার্জিলিং বাস স্ট্যান্ডে আগে কখনো যাইনি, তার জন্য এবার স্ট্যান্ডটা দেখার জন্য এই বাসে করেই বাস স্ট্যান্ডে চলে আসলাম। কারণ এখানে আবার আমাদের আসতে হবে শেষ দিন বাস ধরার জন্য। এবং আমাদের হোটেল হচ্ছে কিন্তু লোয়ার টুংসুং রোডে, মানে ম্যালের অপোজিট সাইডে। তাই বাস স্ট্যান্ড থেকে শর্টকাট রুট ধরে আমরা উপরের দিকে উঠলাম এবং যেহেতু আমরা দার্জিলিং 9টার মধ্যেই পৌঁছে যাই, তার জন্য 9:30 নাগাদ আমরা এখানকার মহাকাল হোটেলে ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর সেখান থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম এবং হোটেলে আমরা আর্লি চেক ইন পেলাম। হোটেলের রুমটা বেশ ভালো এবং ছোটোর মধ্যে কম্প্যাক্ট, তবে ভিউ রুম নয় এবং ভিউ রুম নেওয়ার চেষ্টাও করিনি। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে ঘুরতে এসেছি, সারাদিন বাইরেই থাকবো, তা রুম যদি ছোট হয়, একটু কম পয়সাতে হয়ে যায়, বাজেট ট্রাভেলার হিসাবে আমাদের জন্য এর থেকে বড় আর কি আছে। যাই হোক, হোটেল বুকিংয়ের নাম্বার আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশানে প্রোভাইড করলাম এবং হোটেলে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। হোটেলের প্যাকেজ শুরু দুপুরের লাঞ্চ থেকে। দুপুরের লাঞ্চ করে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ম্যাল রোডের দিকে। বন্ধুরা, আবার বহু বছর পর আবার দার্জিলিং, এই দিয়ে আমার 5 বার হলো। এখন আমরা আছি দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে। তো এখান থেকে সোজা সামনের দিকে, ওই সাইডে সামনের দিকে সোজা যাওয়া যায় হচ্ছে তোমার ম্যাল রোড। এই যে নিচের রাস্তা দিয়ে সোজা যাওয়া যাবে হচ্ছে স্টেশন, আর ওই সাইডের রাস্তা আছে, ওই সাইডের রাস্তা দিয়ে সোজা যাওয়া যাবে হচ্ছে বাস স্ট্যান্ড। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা, তোমরা দেখো। ম্যাল রোডের শুরুতে আছে কেভেন্টার্স। কেভেন্টার্সের ব্রেকফাস্ট নাকি বিখ্যাত, তবে আমি খাইনি। এবং এই কেভেন্টার্সে কিন্তু বার্ফি সিনেমার শুটিং হয়েছিল।
বারবি সিনেমাতে যে ক্লক টাওয়ার দেখানো হয়েছিল সেটা হলো এই ক্লক টাওয়ারটা, এবং এই কেভেন্টার্সের ছাদে বসে শুটিংটা হয়েছিল। যাই হোক, আমরা ম্যাল রোড ধরে সামনের দিকে এগোতে থাকলাম। বন্ধুরা, এখন আমরা গ্ল্যানারিসের সামনে আছি। গ্ল্যানারিসের বেকারি আইটেম বেস্ট এখানকার দার্জিলিংয়ের বলা হয়। আমি এখনও ট্রাই করিনি, তবে আজকে যাব। এখানে গ্ল্যানারিসে তোমরা আসতে পারো এবং যেতে পারো, ঠিক আছে? নিচে আছে, ওপরে আছে। তো আমরা যাব এবং এখানকার বেকারি আইটেম ট্রাই করবো, ঠিক আছে? তোমরা অবশ্যই এসো এবং একবার ট্রাই করো। একটু কস্টলি হবে নর্মালের থেকে, ঠিক আছে? তোমরা অবশ্যই এসো এবং ট্রাই করো। গ্লেনারিস নাকি দার্জিলিংয়ের আন বানু শান, তাই গ্লেনারিসের ভিতরে প্রবেশ করে এখানকার একটু বাজার মূল্য চেক করে নিলাম। তারপর গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা একটু ফার্স্ট ফ্লোরে গেলাম। বন্ধুরা, এখন আমরা আছি গ্ল্যানারিসে। গ্ল্যানারিস ওয়ান অফ দ্য বেস্ট বেকারি প্রডিউসার ইন দার্জিলিং। তো গ্ল্যানারিসে যখনই তুমি আসবে না কেন, অবশ্যই কোনো বেকারি আইটেম, সেগুলো পাউরুটি হোক বা যে কোনো বেকারি আইটেম তুমি এখান থেকে পারচেস করো বা খেও, দেওয়া খুবই ভালো লাগবে। যদিও এখন আমি বেকারির দিকে যাচ্ছি না, এখন আমরা একটু আইসক্রিম অর্ডার করেছি। তো আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, প্রথমে ব্রাউনি অর্ডার করেছিলাম, ওটা নেই, ওটা 180 টাকা করে। কিন্তু ভ্যানিলা আইসক্রিম ওটা 150 টাকা, ওটা অর্ডার করেছি, ওটা আসছে। আর এরপর আমরা ফার্স্ট ফ্লোরে আছি, দোতলাতে। এবার নিচের তলাতে তুমি কফি এবং অন্যান্য জিনিসগুলো যেগুলো ফাস্টফুড টাইপের, সেগুলো সবই নিচে পেয়ে যাবে। উপরের তলাতে মেনলি ওয়াইন শপ, এবং এখানে মেনলি তোমার ফুডিংয়ের জন্য, মানে লাঞ্চ ডিনার করার জন্য সমস্ত কিছু আইটেম এখানে আছে, এখানে দিয়ে গেল। তো তোমরা এখানে আসতে পারো এবং মানে কি একবার এখানে খাওয়া দাওয়া করে যেতে পারো, ঠিক আছে? চলো দেখতে থাকো গ্ল্যানারিসে কেমন দেয় সেটাও তোমাদেরকে দেখাবো, এবং খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ভ্যানিলা আইসক্রিম ভাবলাম যে অনেকটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেবে। এটার দাম 150 টাকা, মানে অ্যাকচুয়ালি তুমি কলকাতাতে এটা 20 টাকাতে পেয়ে যাবে, ওটা 150 টাকা এখানে খাচ্ছি। এটা এক্সপেক্ট করিনি। তারপর এখান থেকে আমরা নিচে এসে বসলাম। নিচে এসে অর্ডার করলাম চিকেন বার্গার এবং একটা ক্যাপেচিনো। ভাবলাম ক্যাপেচিনোটা খুব সুন্দরভাবে ডেকোরেটিভ করে দেওয়া হবে, কিন্তু এরকম ক্যাপেচিনো আমাদের সামনে দেওয়া হলো, যার দাম 140 টাকা। এক কাপ কফি 140। তারপর যে বার্গারটা অর্ডার করেছিলাম সেই বার্গারটা আমাদের সার্ভ করা হলো। চিকেন বার্গার 150 টাকা, কিন্তু বার্গারে বাইট দিয়ে বুঝতে পারলাম যে এই সবজি বা এই চিকেনটা ফ্রিজড, অনেকদিন আগে থেকে ফ্রিজ করে রাখা হয়েছিল, এর মধ্যে টাটকা কোনো জিনিসই নেই। দাম নিয়ে কোনো সমস্যা নাও হতে পারে, তবে টাটকা জিনিস পাওয়াটা গ্রাহকের অধিকার। যাই হোক, কোনো মতে এটা কমপ্লিট করলাম এবং এখানে আরও একটু দেখে দুখে এখান থেকে বেরিয়ে এলাম। যদিও এখানকার অ্যাম্বিয়েন্স আপনাকে আনন্দ মুখরিত করে দেবে, তবে এখানকার দাম আপনার পকেট খালি করে দেবে। বাজেটে পড়টা পড়লেই এবং এখানকার স্বাদ গ্রহণ করতে পারলেই তবে এখানে যান। এখান থেকে বেরিয়ে আমরা ম্যাল রোডে গেলাম এবং বিকালটা ম্যাল রোডে কাটালাম। ম্যাল রোডে কিন্তু আছে ম্যাল মার্কেট এবং মহাকাল মার্কেট। আপনারা যদি চান তাহলে এই মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন। আমরা মার্কেট ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং কিছু কেনাকাটি করে রাতে হোমস্টেতে চলে আসলাম।
আজকের হোমস্টের মেনু ফ্রাইড রাইস ও চিলি চিকেন। খুব সুন্দরভাবে এই জিনিসগুলি আমাদেরকে পরিবেশন করা হয়েছে এবং রান্নাও খুবই সুন্দর, জাস্ট জিভে জল চলে আসছে। এটি খেয়ে আজকে এখানে আমরা রেস্ট নিলাম। দার্জিলিং ডে 2। ভোর ভোর আমরা বেরিয়েছি টাইগার হিল যাওয়ার জন্য। গতকাল স্ট্যান্ড থেকেই আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম সারা দিনের জন্য, যেটাতে আমাদেরকে টাইগার হিল, রক গার্ডেন এবং অন্যান্য জায়গাগুলি ঘুরিয়ে দেখাবে। যদিও আমাদের বের হতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ড্রাইভার আসতে লেট করেছিল, তবুও আমরা গাড়ি করে সামনের দিকে এগোলাম এবং রাস্তায় অনেকটা আগেই আমাদের জ্যামে আটকে দেওয়া হলো। সত্যি কথা বলতে আপনি যত আগে যেতে পারবেন গাড়ি আপনার তত ওপর অবধি যাবে এবং আপনাকে কম হাঁটতে হবে। আমরা টাইগার হিলে এসে পৌঁছে গেছি প্রায়। যা জ্যাম পড়েছে জাস্ট দেখো, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, অনেকটা হেঁটে হেঁটে উঠতে হবে। জ্যামে মানে এতটা জ্যাম পড়ে গেছে, অনেকটা আগে বেরোনোর দরকার ছিল, জ্যামে আটকে গেলাম। যাই দেখি কতটা হেঁটে যেতে পারি। আমরা প্রায় 1-1.5 কিলোমিটারের উপর হেঁটে তারপরেই টাইগার হিলে এসে পৌঁছালাম। ভাই অনেকটা বড় জ্যাম আর অনেকটা হেঁটে উঠতে হচ্ছে। আজ 3 বছর পরে উঠছে, আবার 4 বছর পর টেকনিক্যালি টাইগার হিলে। ওই যে টাইগার হিল, ওখান থেকে সূর্য দেখা যাবে। আজকে মেঘলা দিনে টাইগার হিল থেকে সূর্যোদয় অতটা সুন্দর দেখা গেল না, কারণ সূর্য একদম পাহাড়ের নিচ থেকে ওঠে। যদিও সূর্যোদয় দেখলাম, তবে পাহাড় এবং সূর্যের মাঝে বেশ অনেকটাই মেঘ, তাই সূর্যোদয় দেখা গেল প্রায় 7টার সময়। তো বন্ধুরা, টাইগার হিলে আলটিমেটলি সূর্যের দর্শন হলো। যদিও সূর্যটা অনেকটা নিচে থেকে ওঠে, কিন্তু এই নিচের দিকে পুরো ফগে ভর্তি হয়ে গেছে, ক্লাউডসে টোটালি ভর্তি হয়ে গেছে, তার জন্য নিচে থেকে ওঠেনি এবং আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। তোমার গরমকাল নাগাদ তোমরা 3:30টার মধ্যে রেডি হয়ে যাবে এবং 4টের মধ্যে বেরিয়ে যাবে। আর আজকে যা ভিড় হয়েছে, কোটি কোটি মানুষ ভাই, দেখো এটা থেকে শুধু বুঝতে পারবে না, মানে নিচে প্রায় 2-3 কিলোমিটার অবধি গাড়ি পার্কিং করা রয়েছে। এরকম অবস্থা, এরকম বাজে অবস্থা এখানে, ঠিক আছে? তো তোমরা আসো এবং এখানে সূর্যোদয় দেখে তোমাদের মনটা ভরে যাবে আশা করি। এর আগে যখনই বা এসছি না কেন, আমরা অনেক সকালে এসেছি, তো ক্লিয়ার ফুটেজ নিতে পারিনি। আজ আবার 4 বছর পর আসলাম। এখানকার জাস্ট মানে সেই জিনিসগুলো একই রয়েছে, ওখানে আবার অনেকটা বাঁধিয়েছে ওই জায়গাটায়, সামনে ওই জায়গাটায় বাঁধিয়েছে। তবে এই যে বিল্ডিং তৈরি হচ্ছিল, 1000 কোটি বছর ধরে তৈরি হচ্ছে, হতেই থাকবে, ঠিক আছে? কোনো দিন কমপ্লিট হবে কি না জানি না। মানে এই বিল্ডিংটা কাচের হওয়ার কথা, মানে এর ভেতরে লোক এসে দেখতে পাবে সূর্যকে, কারণ এখানে প্রচণ্ড হাওয়া। এটা 8582 ফিট উচ্চতায় অবস্থিত, দার্জিলিং থেকে অনেকটা উপরে কিন্তু। তো এই জায়গাটা প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, এবং তোমার দার্জিলিংয়ে ঠান্ডা লাগুক আর না লাগুক, এখানে কিন্তু হাড় কাঁপিয়ে দেবে ভাই, বলে দিচ্ছি। তো ঠিক সেরকমভাবে প্রোটেকশান নিয়ে এসো। দেখো সূর্য আবার উঠেছে, আবার দেখাচ্ছি। টাইগার হিল থেকে এবার আমরা নিচের দিকে চলে আসলাম। অ্যাকচুয়ালি প্রতিবার যতবার আসো ততবারই নতুন জিনিস দেখা যায়। অ্যাকচুয়ালি এর আগে যতবারই এসেছি আমি এই দিয়ে 5 বার দার্জিলিং আসলাম এবং এই দিয়ে 4 নম্বর বার টাইগার হিল, এবং যতবারই এসেছি এতটা নিচে থেকে হেঁটে যেতে হয়নি। এবং এখন এখানে এসে দেখি যে দারুণ সুন্দর করে এরকম সেই পাহাড়ি বুদ্ধির যে পতাকাগুলি হয় সেগুলো টাঙানো আছে, এবং এখানে হনুমানজির মন্দির আছে, ঠিক আছে? তো এগুলো আমি আগে দেখিনি, এগুলো এখনই দেখতে পাচ্ছি, জাস্ট খুব ভালো লাগলো মানে দেখে। টাইগার হিল থেকে ফেরার পথে আপনাদের কিন্তু দর্শনীয় স্থানের মধ্যে ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ আপনাদেরকে দেখতে হবে, তাই সবার প্রথমে আমরা চলে গেলাম ঘুম মনেস্ট্রিতে। আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। তোমাদের সকালে যে 3টে পয়েন্ট থাকবে, টাইগার হিল, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ, তো এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আমরা ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি এবং ভিতরে ঢুকবো। ভেতরে প্রবাবলি ভিডিও করতে দেবে না, তো বাইরে থেকে করে নিয়েছি। চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এরা ফুটবল খেলছে, তাই একটা আমিও লাথি মেরে নিলাম।
ঘুম মনেস্ট্রি ভালোভাবে দেখে নিলাম এবং এখান থেকে বেরিয়ে আসলাম বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 50 টাকা পার হেড। এখানে এন্ট্রি করে আমাদের বেশ মনটা ভরে গেল। এর আগেও বহুবার আমি বাতাসিয়া লুপে এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই নতুন রূপে সজ্জিত আমি এটিকে দেখতে পাই। এখন রৌদ্রোজ্জ্বল দিন, চারিদিকে ফুলের বাহার এবং মাঝে গোর্খা রেজিমেন্ট। বাতাসিয়া লুপে এত সুন্দর ভিউ প্রথমবার আমি দেখলাম, জাস্ট অসাধারণ লাগে। চারিদিকে ফুল ফুটে রয়েছে, মানে এরকম দারুণ সুন্দর মানে ভিউ আমি আগে দেখিনি। জাস্ট তোমাদেরকে আমি দেখাবো, তোমার সবাই দেখো। ড্রোন উড়ানোর পারমিশন পেলাম না ভাই, এটা ওদের হেড অফিস থেকে নিতে হবে, এখানে নিতে পারলাম না। চলো আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। চারিদিকে বেশ ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং একবার মনে হলো একবার নেপালি ড্রেস পরে কিছু ছবি তুলে নিই। এই নেপালি ড্রেসের ভাড়া 50 টাকা পার হেড। আপনি পরে ছবি তুলতে পারেন এবং চারিদিকে ঘুরতে পারেন। আজকে রৌদ্রোজ্জ্বল দিন হলেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি, তবে দার্জিলিং শহরটা বেশ দুর্দান্ত লাগছে এই জায়গা থেকে। এগুলি সব দেখে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসলাম এবং দেখতে পেলাম দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটা দার্জিলিংয়ের মুখ্য আকর্ষণ। সেটি দেখে আমরা এসে দাঁড়ালাম ডালি মনেস্ট্রির সামনে। ডালি মনেস্ট্রি অনেকে কিন্তু স্কিপ করে যান, তবে আমরা ড্রাইভারকে বলে রেখেছিলাম যে আমরা ডালি মনেস্ট্রি ঘুরতে যাব। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের সবথেকে বড় মনেস্ট্রিতে। এটা আমরা আগে মিস করেছিলাম, কিন্তু এবার মিস করিনি। এটা বাতাসিয়া লুপ থেকে নামার সময়, দার্জিলিংয়ে নামার সময় সেই জায়গায় পড়ে মনেস্ট্রিটা। তো তার জন্য ভাবলাম কিছু ঘুরে যায়, আর হেভি গরম লাগছে, সমস্ত ড্রেস খুলে দিয়েছি বাতাসিয়া লুপে। ডালি মনেস্ট্রি বৃহৎ বড় এবং এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং এই জায়গা আসলে খুবই ফটোজেনিক জায়গা। আপনারা ছবি টবি তুলতে পারেন এবং দর্শন করতে পারেন ডালি মনেস্ট্রি। তাছাড়াও ছোট ছোট লামা এখানে দেখতে পাবেন। এগুলি দেখে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে রেডি হয়ে গেছিল ব্রেকফাস্ট। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেনের উদ্দেশ্যে। তবে রক গার্ডেন যখনই আপনি যাবেন না কেন, গাড়িতে কিন্তু আপনার এক্সট্রা ভাড়া নিয়ে নেবে। আজকে আমরা আর অন্য সাইডে যাব না, তাই রক গার্ডেনটাকেই মেন উদ্দেশ্য হিসাবে আমরা রওনা দিলাম। কোথাও সুন্দর রাস্তা, কোথাও চড়াই উতরাই, এতটা খাড়া দেখলে পিলে চমকে যাবে। রাস্তা অত্যাধিক খারাপ বলে এই রক গার্ডেনের জন্য কিন্তু এক্সট্রা পয়সা চার্জ করা হয়। আমাদের হোটেল থেকে প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা রক গার্ডেনের পাশে চলে আসলাম। বন্ধুরা, আলটিমেটলি 3 বছর পর আবার রক গার্ডেন। জাস্ট অসাধারণ, একই রকম সুন্দর মহিমায়, খারাপ রাস্তা সমস্ত কিছুই আছে এই রক গার্ডেনে, এবং সেই সুন্দর জলের স্রোত এবং চারিদিকে সবুজ পরিবেশ জাস্ট অসাধারণ। তোমরা যদি না এসে থাকো এবং দার্জিলিং এলে আমি বলবো যে রক গার্ডেনটাকে মিস করো না। গঙ্গামায়া পার্ক আমাদের মিস হয়ে গেল, কারণ আমরা ছোটো গাড়িতে যাচ্ছি। গঙ্গামায়া পার্কের রাস্তা রক গার্ডেনের থেকেও খারাপ, তো সেখানে বড় গাড়ি ছাড়া যাওয়ার সাহস পায় না বা যায় না। বড় গাড়ি ছাড়া ওই মানে কি তোমার গঙ্গামায়া পার্কে যায় না। তো যদি বড় গাড়ি নিয়ে আসো তাহলে অবশ্যই গঙ্গামায়া পার্ক যেও, আর যদি ছোটো গাড়ি নিয়ে আসো তাহলে অবশ্যই রক গার্ডেনটুকু এসো, কারণ রক গার্ডেন গঙ্গামায়া পার্ক আগে একটা পার্টেই ধরা হতো। তো যেটা নেবে গাড়িওয়ালা ড্রাইভার ওই একটা পার্টের জন্যই চার্জ করে নেবে। তো তোমরা অবশ্যই এসো এবং এনজয় করো। আমরা এখানে দেখছি ড্রোন ওড়ানো যায় কিনা, যদি ওড়ানো যায় তাহলে অবশ্যই ওড়াবো, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জানো বৃষ্টিতে ড্রোন আমার কাহিল, তো বৃষ্টিতে তো ওড়ানো যাবে না, নষ্ট হয়ে যাবে। তো আমরা একটু উপরে যাই, দেখি কি হচ্ছে জলের স্রোত। চলো। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। রক গার্ডেন হলো বেসিক্যালি একটি পাহাড়ি গার্ডেন, যার মাঝ দিয়ে বয়ে গেছে একটা ঝর্ণাধারা। এটাই অপূর্ব সুন্দর লাগে।
যা ড্রোন শটে আমি একটু দেখার চেষ্টা করলাম। এই পার্কটা মাইন্ড ব্লোয়িং, মানে তুমি যদি না আসো খুব মিস করবে। দার্জিলিং এলে ভাই এটা কিন্তু মিস করো না, জাস্ট দারুণ লাগবে, দারুণ লাগবে। আমরা উপরে বসে আছি বসার জায়গাতে, এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা এবং ওই যে ঝর্ণাটা। তো ওই জায়গাটায় যাব এবং তোমাদেরকে দেখাবো। রক গার্ডেন খুবই ফটোজেনিক জায়গা। এখানে চাইলে আপনারা ফটো তুলতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন, রিলস শ্যুট করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদের সুন্দর সুন্দর রিলস দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলবেন না। সেখানে অত্যাধিক নিত্য নতুন রিলস আমরা পাবলিশ করি এবং ছোট ছোট ভিডিও আকারে ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করি আমাদের ফেসবুক পেজে। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে ভুলবেন না। সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে। তাছাড়াও সার্চ করতে পারেন বিশ্বরূপম লাইভ ইনস্টাগ্রাম ও ফেসবুকে। যাই হোক, এখানে অনেক সময় কাটিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম আবার হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়িয়েছিলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। এত সুন্দর মনোমোহিতকর জায়গা আমি এর আগে দার্জিলিংয়ের মেন শহরে দেখিনি। তবে দার্জিলিংয়ের টি গার্ডেন হিসাবে আপনাদের প্যাকেজে যে চা বাগান দেখানো হয় তার থেকে 1000 গুণ ভালো। তো এখন আমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে লেভেলের ভিউ, লেভেলের দৃশ্য, তোমরা যদি এখানে না আসো তাহলে খুবই মিস করবে। অবশ্যই আসো এবং এখানে এসে ছবি টবি তোলো। তোমার বিভিন্ন টি গার্ডেনে ঢুকতে দেয় না, তবে এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তো অবশ্যই তোমরা এখানে এসো। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখে আজকে আমরা আবার আমাদের হোটেলে প্রবেশ করলাম এবং হোটেলে লাঞ্চ সেরে আমরা বিকালের দিকে বেরিয়ে গেলাম ম্যাল রোডের দিকে। ম্যাল রোড থেকে আমরা সোজা চলে এসেছিলাম আইনক্সে সিনেমা দেখার জন্য। ভাবলাম আজ বিকাল আবার ম্যাল রোডে কি ঘুরবো, এখানে সিনেমা দেখে নিই। একটা দুর্দান্ত সুন্দর সিনেমা দেখে বাইরে বেরিয়ে আসলাম। ভাই দার্জিলিংয়ে এসে আইনক্সে এসে দেখেই ভয় লেগে যাচ্ছে এরকম সিনেমা। ঠিক আছে, তো এটা দার্জিলিং ট্যুরের একটা পার্ট। জাস্ট দেখলাম এটা দার্জিলিংয়ের আইনক্স। ঠিক আছে, তো তোমরা যদি আসো তো এখানে এসে সিনেমা টিনেমা দেখতে পারো। এখান থেকে আবার রাতে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকে আমাদের রুটি ও মাংস, এটিও খুব সুন্দর রান্না করা হয়েছে, দেখে জিভের জল চলে আসলো। আজ রাতে আমরা এখানে স্টে করলাম এবং এখানে আজকের ভিডিওর আমরা ইতি টানলাম। ভিডিও কেমন লাগলো এবং আপনি কবে প্রথমবার দার্জিলিং গেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং আপনি যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন, কারণ সেখানে সুন্দর সুন্দর রিলস আমরা পাবলিশ করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।